আমার ভার তোকে আর নিতে হবে না, আমার কোনো ভালো কোনো উপকার তোকে করতে হবে না, আমার জীবন নিয়ন্ত্রণ করতে চাস না, আর তোর ভাবনা আমাকে বোঝাতে চাস না। তুই প্লিজ চলে যা এখান থেকে, চলে যা। আমি জানি বোন, তোর পক্ষে আমাকে মাফ করাটা একদম সহজ নয়। আমার জন্য না হয় অন্তত তোর নিজের ছোটবেলা থেকে দেখা স্বপ্নটার জন্য একবার ভেবে দেখ, ভেবে দেখ তুই আবার পড়াশোনা করতে পারবি, তুই আইপিএস অফিসার হতে পারবি, তোর হাতের সামনে এতগুলো সুযোগ, তাও তুই আমার সঙ্গে যাবি না? তুই একবার চিন্তা করে দেখ, তোর যদি মত থাকে আমি তোকে আবার নতুন করে কলেজে ভর্তি করাবো, সব থেকে ভালো কোচিং দেওয়াবো, তোর আইপিএস হতে গেলে যা যা দরকার তোর এই দাদা তোকে সব দেবে। কিন্তু তুই এখানে কি পাবি একবার ভেবে দেখ। যেখানে এসে আমি 2 মিনিট দাঁড়াতে পারলাম না, সেখানে সারাটা জীবন দিনের পর দিন তুই কিভাবে কাটাবি বোন? নিশীথের পক্ষে তোকে যতটা সাপোর্ট দেওয়া সম্ভব ছিল দিয়েছে, তোর পাশে থেকেছে, কিন্তু তোর স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতাও নেই। আর তুই তো জানিস ওর মা যা বলবে তার বাইরে গিয়ে ওর করার কিছু ক্ষমতা নেই। আর তাই আমি বলছিলাম যে কি ব্যাপার বলতো, আমার স্বপ্ন নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? এমন তো না যে বিয়ের জন্য আমি একেবারে ক্ষেপে উঠেছিলাম। তুই তো আমাকে জোর করে এই পরিবেশের মধ্যে এনে ফেলেছিলি, আজ হঠাৎ এত সাজানো গোছানো কথা শোনাচ্ছিস কেন? আর কোন স্বপ্নের কথা বলছিস তুই? বিয়ের পিঁড়িতে বসে তোর বোনের সঙ্গে সঙ্গে যেই স্বপ্নগুলো মৃত্যুদণ্ড দিয়েছিলিস, সেই স্বপ্নগুলো আজ হঠাৎ তোর সেই স্বপ্নগুলোর কথা মনে পড়ছে কেন? সেই উষসী মারা গেছে, সেই সঙ্গে তার স্বপ্নগুলো। আজকের এই উষসীকে তার মতন করে বাঁচতে দে প্লিজ। বেশ, আমি তোকে জোর করব না। আর সত্যি তো তোকে জোর করার কোনো অধিকারও আমার নেই। আমি শুধু কথাগুলো বলেছিলাম তোর ভালোর জন্য। দাদা ভাই প্লিজ, তোর এই ভালোর জন্য কথাটা আর বলিস না। আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার যা বলার সেটা আমি বললাম, এবার সিদ্ধান্ত যা নেবার সেটা তুই নিবি। মোটেই ভেবো না গ্রামের বাড়িতে পিসিমাকে বশ করেছো বলে এ বাড়িতে তোমার জায়গাটা পাকা হয়ে গেছে। আমার পরীক্ষায় তুমি পাশ করে গেছো, সেটা মোটেই ভেবো না। তোমার চালটা আমি ধরতে পেরে গেছি, সেখানে বাপ আর ছেলের মধ্যে ভাঙন ধরিয়ে তুমি তার ফায়দা তুলেছ। একটা অন্য সংসারে ভাঙনের বীজ তুমি ঢুকিয়েছো, ঠিক যেটা চাইছো এই বাড়িতে মা আর ছেলের মধ্যে ভাঙন ধরাতে। নিতান বাবু এখানে কিছুদিন থাকছেন তো? কিছুদিন থেকে যান, কারণ এ বাড়িতে আপনার বোনের থাকার মেয়াদও তো প্রায় শেষ হয়েছে। নিশীথ, হ্যাঁ? আরে আপনি আসুন না, আসুন আসুন, বসুন। এই নিন, একটু জল খান।
বিধানবাবু, নিশীথ, আমি জানি তুমি খুব ভালো মানুষ, খুব বড় মনের মানুষ, আর তাই আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। নিশীথ, আমার বোনের কপালটা খুব খারাপ। ওর সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানো? ওর নিজের মায়ের পেটের দাদা, সে ওর বাবা মার পরেই এই পৃথিবীতে ওর কাছে সব থেকে বেশি আপন, যাকে ওর নিজের বাবার জায়গা দিয়েছে, সেই দাদা ওর সঙ্গে বেইমানি করেছে। সেদিন আমি কিছু না বুঝে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। নিজের মতো করে গল্প বানিয়ে গেছি। ওর একটা কথা আমি শুনিনি। বিশ্বাস কর, সেদিনের পর থেকে আমি নিজেও এতটুকু শান্তি পাইনি। সবসময় একটা যন্ত্রণা আমার গলার কাছে আটকে থাকে। অথচ দেখো কি আশ্চর্য, বিনা দোষে বেচারিকে আমার পাপের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। এটাই বোধহয় আমার কাছে সবচেয়ে বড় শাস্তি। জানো নিশীথ, আমি আমার বোনকে চিনতে পারিনি। আমার বোন কেমন বদলে গেছে। যে মেয়েটা ওখানে চুপচাপ দাঁড়িয়ে মাথা নিচু করে সবকিছু সহ্য করছিল, সে আমার বোন নয় নিশীথ, আমার বোন নয়। আমার বোন তো একটা তাজা প্রাণবন্ত ছটফটে একটা মেয়ে, একেবারে আগুনের ফুলকির মতো, যে অন্যায় দেখলে প্রতিবাদ করত। অথচ আজ আমার জন্য ওর ভিতরে আগুনটাই নিভে গেছে, সবকিছু ছাই হয়ে গেছে নিশীথ। যে আজ অন্যায় দেখলে প্রতিবাদ করে না, আসলে ও তো জানে ওর দাদাই সবাইকে ঠকিয়েছে, আর তাই ও আমার জন্য চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। কিন্তু কতদিন নিশীথ, কতদিন এইভাবে চুপচাপ থেকেও সবকিছু সহ্য করে যাবে? এত কিছু শুনতে শুনতে তো একদিন না একদিন ভেঙে পড়বেই। নিশীথ, বিশ্বাস করো, ওর মধ্যে কোনো মিথ্যে নেই, ওর মধ্যে কোনো কালো নেই। ওর ভেতরটা একেবারে জলের মতো স্বচ্ছ, কোনো ছল চাতুরি ভনিতাও কিচ্ছু জানে না। ও মরে গেলেও নিজের দুঃখের কথা কাউকে বলবে না নিশীথ। ও ভীষণ চাপা মেয়ে। জানো, আমি প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, চল চল আমি তোকে নিয়ে যাব, তোর স্বপ্নের জীবন তোকে আমি ফিরিয়ে দেবো। রাজি হলো না, ও রাজি হলো না নিশীথ। নিশীথ, তুমি ওর সঙ্গে থেকো, ওকে বোঝার চেষ্টা করো, ওকে খুব খুব ভালোবেসো, আর এতটাই ভালোবেসো যেন জীবনেও কোনো দুঃখ কষ্ট ওকে ছুঁতে না পারে। বিধানবাবু, মা,